আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আর এমন করব না, আমার ভুল হয়ে গেছে। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কেউ বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও কেউ। এই বুড়ি চুপ, একদম চুপ। মুখ থেকে কোনো শব্দ বেরোবে না, বুঝেছিস? ভুল করার আগে মনে থাকে না, তাই না? কতবার বলেছি এই বাড়িতে থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে। আরে দিদি, এত কথা বলার দরকার নেই। দুঘা কষিয়ে দিই চলো সবাই মিলে। এমনিও কদিন ধরে আমার খুব হাত চুলকাচ্ছে। এ ভালো ব্যবহার করার মতো মানুষই নয়। আমার তো এত রাগ হচ্ছে, এর উপর কি বলবো। আরে মারবে তোমরা নাকি আমি একাই মারবো বলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মুখ দর্শন করে তো লাভ নেই। রামধোলাই দিতে হবে, রামধোলাই। এই বলেই মৌমিতা, কেয়া, পিয়ালি, রিয়া এবং নূপুর নামের বাড়ির 5 বৌমা মিলে তাদের শাশুড়ি মা মালবিকা দেবীকে খুব মারধর করে। তার কপাল থেকে রক্ত পড়ছিল, তবুও তাদের একটুও মায়া দয়া হয়নি। এই বুড়ি, আর এখানে বসে বসে কুমিরের কান্না কাঁদবি না, বুঝেছিস? যা ওঠ, বাইরে খুব বৃষ্টি পড়ছে। আমাদের জন্য গরম গরম চিকেন পকোড়া বানিয়ে নিয়ে আয়। আমরা এখন সিরিয়াল দেখব। এই চলো সবাই। হ্যাঁ চলো, এত মারার পরও রাগ মিটলো না, অসহ্য একেবারে। এই চলো সবাই, চলো চলো। মালবিকা দেবী সেই অবস্থাতেই তার 5 বৌমার জন্য পকোড়া তৈরি করতে চলে যায়। তার 5 ছেলেই চাকরি সূত্রে বছরের বেশিরভাগ সময় বাইরেই থাকতো। মাঝে মধ্যেই তারা কয়েকদিনের জন্য বাড়ি ফিরে আসতো। মালবিকা দেবী খুবই সাদাসিধে নরম মনের মানুষ ছিল, আর তাই তার 5 বৌমা তার অসহায়তার সুযোগ নিয়ে তার উপর সবসময় জোর জুলুম এবং অত্যাচার করত। মালবিকা দেবী চোখে জল ফেলতে ফেলতে পকোড়া বানাতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছ? আমার ভুলটা কোথায়? আমার বৌমারা কেন আমাকে এত কষ্ট দেয়, কেন এত অত্যাচার করে? এর চেয়ে ভালো তুমি একেবারেই আমাকে তুলে নাও, এদের হাত থেকে আমি বেঁচে যাব। 5 বৌমা টিভিতে সিরিয়াল দেখতে দেখতে খুবই হাসি মজা ঠাট্টা করতে থাকে। কই সে বুড়ি পকোড়া বানাতে গিয়ে মরে গেল নাকি? সিরিয়াল শেষ হয়ে গেলে পকোড়া পাবো? মরে গেলেও তো শান্তি পেতাম, বুড়ি এত সহজে মরবে না। এই সময় আবার কে এলো? বুড়ি চেঁচাচ্ছিল, বাইরে কেউ শুনতে পেল নাকি? দাঁড়া তোরা, আমি দেখছি। মৌমিতা দরজা খুলতেই দেখে যে বাড়ির 5 ছেলে বাড়ি ফিরে এসেছে। সে খুবই ভয় পেয়ে যায়। এ কি তোমরা এখন হঠাৎ করে না জানিয়ে চলে এলে যে? ফোন টোন কিছুই করনি? কেন, আমাদেরকে দেখে খুশি হওনি নাকি? আরে আমাদের বাড়ি, যখন খুশি আসতে পারি আমরা, কি তাই তো? না না, সে তো ঠিক আছে, কিন্তু আগে জানিয়ে রাখলে তোমাদের জন্য রান্না করে রাখতে পারতাম, সেই আর কি। তাতে কি হয়েছে বৌদি, রান্না এখন করে নেবে, এখন তো সবে সন্ধ্যা হয়েছে। 5 ছেলে ঘরে ঢুকতেই তাদের মাকে না দেখতে পেয়ে মায়ের খোঁজ করতে শুরু করে। মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। কেয়া, মা কোথায়? বাড়ি নেই নাকি? এই মরেছে, এবার কি হবে? মা কোথায় গেল? এখনই তো টিভি দেখছিল বসে বসে, আমি রান্নাঘরে ছিলাম। মা পকোড়া করে নিয়ে আসতে বলল, তাই করতে গিয়েছিলাম। আমি মাকে দেখিনি তো। দিদি তুমি বলো না, মা কোথায়? না, মা বাথরুমে আছে, তোমরা বসো না। এই তো এলে, তোমাদের মা বাড়ি ছেড়ে চলে যায়নি, বাড়িতেই আছে, আমি খুঁজে আনছি, দাঁড়াও। এই কেয়া, রিয়া, তোরা এদের জল খাবার খেতে দে। এই বলে মৌমিতা রান্নাঘরে চলে যায়। সে দেখে যে মালবিকা দেবী তখনও কেঁদেই যাচ্ছে। এই বুড়ি, চোখের জল মুছে ফেল শিগগিরই, তোর ছেলেরা বাড়ি এসেছে। তুই রান্নাঘরে ছিলিস, খবরদার যেন জানতে না পারে। আর আজকে যা যা হয়েছে সেগুলো যেন মুখ ফসকেও বেরিয়ে না পড়ে। না না বৌমা, আমি কিচ্ছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না। যদি বলেছিস কিছু, মনে রাখবি তোর ছেলেরা কদিন থাকবে বাড়িতে, তারপর সেই বাইরেই চলে যাবে। থাকতে কিন্তু তোকে আমাদের সঙ্গেই হবে। তখন তোর কি অবস্থা করব ভেবে দেখিস। এমন মার মারবো, একেবারে চামড়া তুলে নেব। না না বৌমা, আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে মা, এবার আসুন আমার সঙ্গে। এই যে মা দেখুন, আপনার জন্য সারপ্রাইজ, আপনার ছেলেরা বাড়িতে চলে এসেছে। মালবিকা দেবী তার ছেলেদের দেখেই তার চোখে জল চলে আসে।
এবং সে কেঁদে ওঠে। কি হলো মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ রে বাবা, আমি একদম ঠিক আছি। অনেক দিন পর তোদের দেখলাম, তাই চোখে জল চলে এলো। তোরা ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, আমাদের নিয়ে চিন্তা করবে না একদম। নিজের শরীরের দিকে যত্ন নেবে। এ কি মা, তোমার কপালে কি হয়েছে? কেটে গেছে মনে হচ্ছে। লাল লাল কি ওগুলো? রক্ত বের হচ্ছে তো। মা, কি হয়েছে তোমার? মা বলো, তোমার কি হয়েছে? কিছু বলছো না যে? এসব দেখে বাড়ির 5 বউ খুব ভয় পেয়ে যায়। হে ঈশ্বর, এই বুড়ি সব বলে না দেয়। এবার কি হবে? এই বুড়ি শিওর ফাঁসিয়ে দেবে মনে হচ্ছে আজকে। মা বলবে কিছু? এই তোমরা হাঁ করে দাঁড়িয়ে আছো যে, মায়ের কি হয়েছে বলো। কিছু না বাবা, আসলে আমি বাথরুম থেকে আসতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছি। আসলে বয়স হচ্ছে তো, চোখে ঠিকঠাক ভাবে দেখতে পাই না যে। মা, আপনাকে তো কতবার বলেছি যে বাথরুমে যাওয়ার সময় আমাদের 5 জনের মধ্যে কাউকে অন্তত বলবেন। বাড়িতে 5-5টা বৌমা থাকতে আপনি একা একা বাথরুমে যাবেন কেন? সেটাই তো, আপনি এমন করলে আপনার ছেলেরা কি ভাববে বলুন? আমরা আপনার খেয়াল রাখি না ভাববে তো? না না, তোমরা তো আমার অনেক খেয়াল রাখো। আচ্ছা, এইসব বাদ দাও, আমি এদের জন্য কিছু রান্না করে নিয়ে আসি। এ কি, আমরা থাকতে আপনি রান্না করবেন কেন? আপনি বসুন এখানে, আমি আর পিয়ালি সব রান্না করে নেব। দিদি, তোমরা এখানেই থাকো। দিদি, তোমরা এখানেই থাকো। বুড়িকে একা ছাড়বে না, খবরদার, কোনো মতে নয়, না হলে বুড়ি কিন্তু সব বলে দেবে। বেশ কয়েকদিন কেটে যায়। 5 ছেলের আবার কাজে যাওয়ার সময় চলে আসে। মা এই নাও, এটা তোমার জন্য। আর এই স্মার্টফোনটা কেমন হয়েছে বলো? কি ফোন? আমার জন্য? এই বয়সে আমি ফোন নিয়ে কি করব বাবা? কি করবে মানে? তুমি আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবে। আমরা এতদিন বাইরে থাকি, তোমাকে দেখার খুব ইচ্ছা করে মা। কেন, তোমার কি আমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা করে না? না না, ইচ্ছা করে তো, কিন্তু আমারও তো সময় কই বাবা। সারাদিন কাজ করতে করতেই কেটে যায়, বসার সময়ও তো পাওয়া যায় না। মালবিকা দেবী খুবই সাদাসিধে হওয়ায় মুখ ফসকে সে সত্যিটা বলেই ফেলে। মানে তুমি কাজ করো কেন? বাড়িতে 5-5টা বৌমা থাকতে তুমি কাজ করো? তাহলে কি আমরা না থাকলে এরা কি তোমাকে দিয়ে কাজ করায়? না না বাবা, না, এরা কাজ করতে বলে না। সারাদিন একা একা থাকি তো, তাই বাড়ির টুকটাক কাজ করেই থাকি সময় কাটানোর জন্য। আর বলো না, মাকে এতবার করে বলা হয় যে আপনি আরাম করুন, বিশ্রাম নিন, আমরা আছি তো কাজ করার জন্য। কিছুতেই শোনে না। তোমরাই মাকে ভালো করে বুঝিয়ে দিয়ে যাও যাতে নিজের খেয়াল রাখে। আমাদের তো একটা কথাও শোনে না। মা, এসব কি শুনছি মা? ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে তুমি অনেক কষ্ট করে পরিশ্রম করে আমাদের 5 ভাইকে মানুষ করেছো। আর এখন আমরা বড় হয়ে গেছি, বাড়িতে তোমার একটা নয় 5-5টা বৌমা আছে। তুমি আগে অনেক পরিশ্রম করেছো মা, এখন তোমার বিশ্রাম নেওয়ার সময়। তোমার সময় না কাটলে যখন ইচ্ছা আমাদের ভিডিও কল করবে, কেমন? এবার আমরা আসছি মা, আমাদের দেরি হচ্ছে। এই বলে 5 ছেলে সবাইকে বিদায় জানিয়ে বাড়ি থেকে চলে যায়। এই বুড়ি, অনেক আরাম করেছিস সেই কদিন, তাই না? তোকে রান্না করে খাওয়াতে হয়েছে আমাদের। ছেলেরা থাকলে তোর খুব আনন্দ হয়, কাজ করতে হয় না। ছেলেরা তো মাথায় তুলে রাখে একেবারে। এই যা, ঘরের কাজ কর যা, আর রাতের রান্নাটাও করে রাখবি। হ্যাঁ বৌমা, আমি যাচ্ছি। মালবিকা দেবী আবারও ঘরের কাজ করতে শুরু করে। বয়স বেশি হয়ে যাওয়ায় এবং শারীরিক অসুস্থতা ও দুর্বলতার জন্য তার শরীরে কাজ করার মতো কোনো শক্তি সামর্থ্য ছিল না। তবুও সে মার খাওয়ার ভয়ে কাজ করত। সব কাজ করার পর সে রান্না করতে চলে যায়। তখন তার ফোনে তার বড় ছেলে আকাশের ভিডিও কল আসে। মা কি করছো? আমরা পৌঁছে গেছি। মা, তুমি কি করছো? তুমি রান্নাঘরে আছো মনে হচ্ছে তো। কি করছো তুমি রান্নাঘরে? রান্নাঘরে তখন কেউ না থাকায় মালবিকা দেবী এক মুহূর্তের জন্য ভেবেছিল যে আজকে সে সব সত্যিটা বলেই ফেলবে, কিন্তু তার কিছু বলার আগেই সেখানে বড় বউ মৌমিতা চলে আসে। মা, আপনি আবার রান্নাঘরে চলে এলেন? এত করে বললেও শোনেন না কেন আপনি? দিন, আমাকে দিন ফোনটা। দেখলে তো, মাকে বুঝিয়ে কোনো লাভ হয় না। মা এরকমই, ফাঁকা বসে থাকতেই পারে না। এভাবে বেশ কয়েকদিন চলতে থাকে।
মালবিকা দেবীর ছেলেরা দিনের মধ্যে এখন বারে বারে তাকে কল করত, তাই জন্য বাড়ির 5 বৌমা তাকে দিয়ে আর বেশি কাজ করাতেও পারত না। একদিন, অনেক হয়েছে, আর নয়, 5 ছেলে আর এই বুড়ি যা শুরু করেছে, না সহ্য করা যাচ্ছে না। এই বুড়ি আমাদের ফাঁসিই ছাড়বে, তার চেয়ে ভালো এই বুড়িকে শেষ করে দিই চল। না থাকবে এই বুড়ি, আর না থাকবে কোনো ঝামেলা। এমনিও তো বুড়ি কোনো কাজ করে না। আমিও তাই ভাবছিলাম, কিন্তু আমরা এখন বুড়িকে মারতে গেলে ফেসে যাব তো, আমাদের জেল হবে। এমন কিছু প্ল্যান করতে হবে যাতে কোনো প্রমাণ না থাকে যে আমরাই বুড়িকে খুন করেছি। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আমাদের পাড়ায় একটা পাগলা কুকুর আছে, যাকে তাকে শুধু কামড়ায়। ওই কুকুরটাকে ধরে এনে বুড়ির ঘরে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেব। ওই পাগলা কুকুর বুড়িকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আর যতদিন না বুড়ি মরছে বুড়িকে ওভাবেই ফেলে রাখবো। সবাই ভাববে যে কুকুরটা বাইরে থেকে এসে বুড়িকে আক্রমণ করেছিল। তারা তাদের প্ল্যান মাফিক রাস্তার পাগলা কুকুরকে ধরে নিয়ে আসে। তখন মালবিকা দেবী তার ফোন নিয়ে কিছু একটা করছিল। হঠাৎ করে 5 বৌমাকে একসঙ্গে ঘরে আসতে দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তার হাত লেগেই ফোনের ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যায়। এই বুড়ি, আজকে তোর খেল খতম। আজকে তোকে রাস্তার পাগলা কুকুর কামড়ে কামড়ে খাবে, আর তুই যন্ত্রণায় ছটফট করবি, আর আমরা তো চিৎকার শুনে মজা করব। তোকে এরকমই ফেলে রাখবো যতদিন না তুই মরে যাচ্ছিস। না না, এরকম করো না আমার সঙ্গে, আমি মরে যাব, আমি মরে যাব। এই নে নে, নিয়ে আয় কুকুরটাকে, ছেড়ে দে ঘরে, আর দরজাটাও বন্ধ করে দে। মালবিকা তাদের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু তারা কোনো কথা শোনে না। রাস্তার পাগলা কুকুরটাকে নিয়ে ঘরে ছেড়ে দেয়। কুকুরটি মালবিকাকে গুরুতরভাবে কামড়ে আহত করে ফেলে। সে যন্ত্রণায় ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। সৌভাগ্যবশত সেদিন আবার 5 ছেলে হঠাৎ করে বাড়ি ফিরে আসে। তাদের মাকে এই অবস্থায় দেখে তারা হসপিটালে ভর্তি করে। আকাশ তার মায়ের ফোনটা হাতে নিলে ভিডিও রেকর্ডিং এ সবটাই দেখতে পায়। 5 ছেলেই খুব রেগে গিয়ে পুলিশ ডেকে 5 বৌমাকে পুলিশের হাতে তুলে দেয়। ওদিকে ভালো চিকিৎসার ফলে মালবিকা দেবী সুস্থ হয়ে উঠে তার 5 ছেলেকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে। চাকদা শহর ছিল সেন্ট্রাল বিমানবন্দরের পাশে। সেখান থেকে প্রতিদিনই শত শত বিমান ওঠানামা করত, আর প্রতিদিন প্রতিটা বিমানের আওয়াজে চাকদা শহর মেতে উঠত। একদিকে যেমন বড়দের আওয়াজটা বিরক্ত লাগতো, ঠিক তেমনি অপরদিকে ছোটদের সেটা শুনতে ভালো লাগতো। হুশি হুশাই শাই, মা মা, এই সুন্দর আওয়াজটা কিসের? রোজই তোমাকে জিজ্ঞাসা করব ভাবি। বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলেছে তোমার মা জানে, মাকেই জিজ্ঞাসা করবে। দিদি, তুই এটাও জানিস না? আমি জানি, এটা ওই যে আকাশে খেলনা গাড়ির মতো উড়ছে, ওটারই আওয়াজ। ওকে উড়োজাহাজ বলে, আমার বন্ধু পিঙ্কি আমাকে বলেছে। গৌরব, কি দরকার ছিল মেয়েদেরকে আমাকে জিজ্ঞাসা করার কথা বলতে? তুমি কি জানো না ওটা কিসের আওয়াজ? এত ন্যাকামি করার কি প্রয়োজন? একে তো এখনো পর্যন্ত আমার শখ পূরণ করতে পারলে না, এবার মেয়েদের কি বলবে ভেবে না পেয়ে আমার দিকে ঠেলে দিয়েছো। ভারী একেবারে আমার স্বামী গো। তোমার কথা কেন বলেছি জানো? তুমি তো এরোপ্লেন চড়তে খুব ভালোবাসো, আর এরোপ্লেনের কোথায় ডানা আছে, পাখা আছে, আর কি কি আছে সেগুলোও তো সব জানো, তাই তোমাকেই জিজ্ঞাসা করতে বলেছি। গৌরব তার পরিবার নিয়ে বিমানবন্দরের পাশেই বাস করত। সে তার স্ত্রী ঝিলিক এবং তার 2 মেয়ে রিঙ্কি ও চুমকির সঙ্গে থাকত। তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে ওখানেই দিনমজুরের কাজ করে সংসার চালাতো। চড়তে ভালোবাসি এমন ভাবে বলছো যেন আমি 1000 বার প্লেনে চড়েছি। কোনোদিন শখ করে কি তুমি আমাকে এরোপ্লেনে চড়িয়েছো? আমি জানি এই জন্মে আমার এরোপ্লেন চড়াই হবে না। আমি মরে গেলে আমার শখ অসম্পূর্ণই থেকে যাবে। আরে আরে, তুমি আবার বাচ্চাদের মতো জেদ করো না। এরোপ্লেন চড়া এত সহজ নয়, বুঝলে? ওর জন্য অনেক টাকার দরকার। আমি দেখছি, টাকা জমাচ্ছি। তোমার শখ আছে তো, একদিন না একদিন পূরণ করবই। গৌরব ঝিলিককে এরোপ্লেন চড়ানোর কথা যখন বলছিল, তখন তার 2টি মেয়ে সেখানেই ছিল।
তাই তারাও বলে ওঠে, বাবা বাবা, আমরাও এরোপ্লেনে চড়বো, আমাদেরও নিয়ে যাবে তো বাবা? বলো না বাবা। এই চুমকি, তুইও বাবাকে বল না। তার দুই মেয়ে একসঙ্গে এরোপ্লেনে চড়ার জন্য জেদ করতে থাকে, কিন্তু গৌরবের কাছে অত টাকা ছিল না যে সে সকলকে এরোপ্লেন চড়াবে, আর এটা হবে সে আগে থেকেই জানতো। তাই সে তার মেয়েদেরকে এরোপ্লেন সম্বন্ধে কিছুই বলতে চাইতো না। বেশ কয়েকদিন কেটে যায়। সেদিনের পর থেকে গৌরবের জীবনটা যেন অতিষ্ঠ হয়ে পড়েছিল। উঠতে বসতে, হাঁটতে চলতে, খেতে খেতে যখনই মেয়েদের সামনে সে আসতো, তখনই মেয়েরা তাকে এরোপ্লেন চড়ানোর কথাই বলতো। হ্যাঁ, ঠিক হয়েছে, ঠিক। আমি এতবার বলেছি, আমার কথা মোটেও শোনেনি। এত বছর কাটিয়ে দিল, এবারে মেয়েদের কতদিন এড়িয়ে যায় আমিও দেখব। মেয়েরা যেভাবে মাথা খাচ্ছে, এবার মনে হয় আমার এরোপ্লেন চড়ার স্বপ্নটা পূরণ হবেই হবে। ঝিলিকের চিন্তা ভাবনা যেন সত্যি হয়ে উঠেছিল। এতদিন সে বলে বলে যেটা পারছিল না, তার মেয়েরা কিছুদিনের মধ্যেই সেটা করে দেখিয়েছিল। গৌরব তার মেয়েদের অনুরোধে এবং তার বউয়ের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে সেদিন চাকদা সেন্ট্রাল এয়ারপোর্টে যায়। সে সকলের মতোই এয়ারপোর্টের গেটে ঢুকতে যাচ্ছিল, তখনই সেখানে একটি সিকিউরিটি গার্ড এসে বলে, এই 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 দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় ঢুকে পড়ছো? জানো না এখানে কি আছে? হ্যাঁ জানি বই কি, এখানে আমার স্বাদের এরোপ্লেন আছে, যেটা চড়ার জন্য আমি এতদিন অপেক্ষা করেছি, আর আজ আমার স্বপ্ন পূরণ করার দিন। এই চুপ করো, তোমার কি মাথার সমস্যা আছে নাকি? এটা এয়ারপোর্ট, আর এখানে অনেক রুলস রেগুলেশন আছে। এরোপ্লেন যেন চিড়ে মুরগি যে কিনলাম আর খেলাম। পোশাক দেখে তো মনে হচ্ছে কোনো ভিখারি বস্তির বাসিন্দা। যাও এখান থেকে। না, আমি যাব না, আমি আজ এরোপ্লেন চড়েই ছাড়বো। আমাকে কেউ আটকাতে পারবে না, আমাদের কাছে টিকিট আছে তো। আর যদি না উঠতে দাও তাহলে কিন্তু আমি তোমাদের ঢিল ছুড়বো। এই দেখো, আমি সাথে করে অনেকগুলো পাথরও নিয়ে এসেছি। ঝিলিকের এরকম কথা শুনে সিকিউরিটি গার্ডটি ভয় পেয়ে যায় এবং সে তার সিনিয়র অফিসারকে ডাকে। সিনিয়র অফিসার সেখানে আসলে, দেখুন স্যার, আমি টিকিট কেটেছি আর আমার কাছে সমস্ত সার্টিফিকেটও আছে। আমরা খুবই গরিব আর আমার মেয়েদের এরোপ্লেনে চড়ার খুবই ইচ্ছা। দয়া করে আমাদের উঠতে দিন প্লিজ। এই ঝিলিক, তুমি এখানে এদিকে এসো। দেখুন স্যার, সাথে করে ইট পাথর নিয়ে এসেছে। এদেরকে দেখে তো আতঙ্কবাদী মনে হচ্ছে। আপনি একটা কিছু করুন। এই গেট আউট ফ্রম হিয়ার। তোমরা যাই আনো না কেন, তোমাদের এরোপ্লেনে কোনো মতেই উঠতে দেওয়া যাবে না। এবার তোমরা নিজে থেকেই যাবে নাকি টেররিস্ট বলে থানায় পাঠিয়ে দেব? পুলিশ অফিসারের এরকম কথা শুনে গৌরব খুবই ভয় পেয়ে যায় এবং সে ভয়ে ভয়ে বলে, না না স্যার, এরকম করবেন না, আমরা চলে যাচ্ছি। আপনি আমাদের থানায় দেবেন না প্লিজ, আমরা খুবই গরিব মানুষ। এই ঝিলিক, চলো এখান থেকে, নয়তো জেলের ঘানে পিষতে হবে। চলো চলো। এভাবেই গৌরব সেদিন পুলিশের হাত থেকে বেঁচে বাড়ি ফিরেছিল। সে বাড়ি এসে হাঁপ ছাড়ে, কিন্তু ঝিলিকের মন খুব খারাপ ছিল এবং তার এরোপ্লেন চড়া না হওয়ায় সে পুলিশ অফিসারের প্রতি খুবই রেগেছিল। তাই সেদিন রাতে বাড়ির ছাদে উঠে আকাশের দিকে তাকিয়েছিল সে। তখন গৌরব সেখানে আসে। কি গো, তুমি এখনো ঘুমাওনি? বলি, বাচ্চা মেয়েরাও বুঝে গেল যে আমাদের মতো গরিবদের জন্য এরোপ্লেনে চড়া নয়, আর তুমিই বুঝছো না। বুঝতেই তো চাইছি, কিন্তু এরোপ্লেনের আওয়াজ কানে এলেই পুলিশগুলোর উপর খুব রাগ হচ্ছে, যেন মনে হচ্ছে গিয়ে সবকটা এরোপ্লেন চুরি করে নিয়ে আসি, আর যেগুলো এখান থেকে উড়ে যাচ্ছে ওগুলোকেও দড়ি দিয়ে টেনে নামিয়ে নিই। তুমি সত্যিই আমাকে হাসালে। অন্য কিছু হলে মানা যেত, কিন্তু এরোপ্লেন চুরির কথা মাথায় কিভাবে আসে? আচ্ছা মানছি, তুমি চুরি করেও ফেললে, কিন্তু এত বড় জিনিস তুমি লুকিয়ে রাখবে কোথায়, সেটা তো আগে ভাবো। তুমিও না আমাকে নিয়ে মজা করছো, তাই না? আমার যে রাগ ধরছে না সেটা আমিই জানি। একে তো এরোপ্লেনে চড়া হলো না, তার উপরে বলে কি আমরা আতঙ্কবাদী। এভাবেই ঝিলিক তার রাগ দুঃখ জানাতে থাকে। শেষে গৌরবের অনুরোধে ছাদ থেকে নেমে সে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই হঠাৎ, মা তুই ঘুমাচ্ছিস? ঘুমালে কোনোদিনই তোর স্বপ্ন পূরণ হবে না। এবার ওঠ, আর উঠে দেখ, তোর সামনে তোর ভাগ্যের চাবি নিয়ে এসেছি, যেটা ঘোরালেই তোর ভাগ্যের তালা খুলে যাবে। সন্ন্যাসী বাবার আওয়াজ পেয়ে ঝিলিকের ঘুম ভাঙে এবং সে উঠে বসে। সে কিছু বলতে যাবে কি, তার আগে সন্ন্যাসী বাবা তাকে বলে, তোকে কিছুই বলতে হবে না মা,
আমি তোর মনের সব খবরই জানি। তুই এরোপ্লেনে চড়তে চাস, তাই তো? ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুই কাল সকালেই এরোপ্লেনে চড়তে পারবি। না সন্ন্যাসী বাবা, শুধু চললেই আমার ইচ্ছে পূরণ হবে না। আমাকে এমন কিছু দিন যাতে করে আমি ওই বাজে পুলিশদের থেকে আমার অপমানের বদলা নিতে পারি। ওরা আমাদেরকে আতঙ্কবাদী বলেছে তো, আতঙ্কবাদী। ডাকাতরা যেমন চুরি করে, আমিও যেন প্লেন চুরি করে নিতে পারি। ও আচ্ছা আচ্ছা, তাই হবে। তুই যেটা চাইবি সেটাই হবে। তবে এই নে, এই জাদুই ছড়ি। তোর সামনে দিয়ে যখনই প্লেন যাবে তুই এটা বের করবি, আর আকাশের দিকে দেখালেই এরোপ্লেন ছোট হয়ে তোর হাতের মধ্যে চলে আসবে। এভাবেই তুই সব এরোপ্লেনই চুরি করতে পারবি। কিন্তু বাবা, আমি ওই ছোট এরোপ্লেন নিয়ে কি করব? ছোট ছোট খেলনা এরোপ্লেন তো আমাদের বাড়িতেও আছে। আরে মা, ওটা জাদুই এরোপ্লেন। সুযোগ বুঝে তুই যখনই জাদুই ছড়িটা এরোপ্লেনে ঠেকাবি তখনই সেটা আবারও বড় হয়ে যাবে। সন্ন্যাসী জাদুই ছড়িটি দিয়ে ঝিলিকের ইচ্ছাটাই পূরণ করে দিয়েছিল। সে তার আনন্দের কথা গৌরবকেও জানাতে পারছিল না, কারণ সে জানতো না যে আসলেই এটা হবে কিনা। তাই সে এরোপ্লেন আসার জন্য অপেক্ষা করে। দেখতে দেখতে রাত থেকে সকাল হয়ে যায়। এমন সময় সে হঠাৎই একটি এরোপ্লেন আসার আওয়াজ পায়। এই সুযোগ, যাই দেখি, তাড়াতাড়ি যাই, ছাদের উপর থেকে এরোপ্লেনটাকে জাদুই ছড়ি দেখিয়ে চুরি করার চেষ্টা করি। আমিও দেখি সন্ন্যাসী বাবা ছড়ির কামাল। এই ভেবে হাসি মুখ নিয়েই সে বাড়ির ছাদে পৌঁছে যায় এবং এরোপ্লেনকে উদ্দেশ্য করে জাদুই ছড়ি দেখাতেই সন্ন্যাসী বাবার কথা অনুযায়ী সেটি ছোট হয়ে তার হাতের মধ্যে চলে আসে। এভাবেই সে সারাদিন ধরেই একের পর এক বিমান, এয়ারজেট, এমনকি হেলিকপ্টারও চুরি করে নেয়। একের পর এক আকাশে ওরা এরোপ্লেন নিখোঁজ হয়ে যাওয়ায় পুরো দেশবাসী চিন্তিত হয়ে উঠেছিল। সারাদিন টিভিতে সব চ্যানেলেই এরোপ্লেন চুরির ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। আপনারা দেখছেন ঘন্টাখানেক সঙ্গে সুমন, আর এখানে আমরা যে খবর দেখাতে চলেছি তার ভিত খুঁজতেই সারা জীবন লেগে যাবে। তাই ঘন্টাখানেক সঙ্গে সুমন মোটেও ভাববেন না আমরা সারাদিনই আছি। কিভাবেই বা বলি একটা আস্ত উড়ন্ত এরোপ্লেনকে চুরি করা সম্ভব, আর এখন এটাই বাস্তবে হচ্ছে। এরকম এক প্লেন সকলের চোখের সামনে থেকেই গায়েব হয়ে যাচ্ছে। টিভির নিউজ ঝিলিক দেখছিল। সে সবকিছু শুনে এবং পুলিশের খোঁজাখুঁজি দেখে খুবই খুশি হয়। বোঝ বোঝ, এবার বোঝ, এবার দেখ কেমন লাগে। আমাকে এরোপ্লেন চড়তে দিবি না, তাই তো? আতঙ্কবাদী বলবি? ঝিলিক এভাবেই ঘুমের মধ্যে জোরে জোরে হাসছিল। তখনই গৌরব তাকে ডাকতে শুরু করে। এই ঝিলিক, এই কি হলো? তুমি কি ভুলভাল বকছো? আর এত হাসছো কেন? কি হয়েছে তোমার? তুমি কি চুরির কথা বলছো? গৌরবের গলার আওয়াজে ঝিলিকের ঘুম ভেঙে যায় এবং সে উঠে দেখে আসলে সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। সে তার স্বপ্নের কথা গৌরবকে জানায়। গৌরব এটা শুনে হেসে ফেলে এবং তাকে জানায় আজকে সে এয়ারপোর্ট অফিসারের সঙ্গে কথা বলে এসেছে এবং তাদের চেন্নাইয়ের ফ্লাইট চড়ার টিকিটও কনফার্ম হয়ে গেছে। এটা শুনে ঝিলিক খুবই খুশি হয় এবং তারা আজকে সেজে গুজে ভালো পোশাক পরে এয়ারপোর্টে যায়। তারপর তারা সকলে চেন্নাইয়ের ফ্লাইটে উঠে প্লেন চড়ার আনন্দ উপভোগ করে।